আসসালামু আলাইকুম। হায় রে বাবা, তোর কি অবস্থা? মুখ কেমন শুকাই গেছে কেন? তুই কি খাওয়ান বল পাও নাই তোর শ্বশুর বাড়িতে? কেউ তোরে খাইতে দেয় নাই? ঘোড়া ডিম দিছে মা। ঠিক কথা কইছো, আমার ভাইয়ের শরীরের গোস্তই তো দেখা যাইতেছে না। আমার ভাইরে ওই বাড়িতে নিয়ে আস, সব গোস্ত রক্ত চুষা খাইছে। হ্যাঁ ঠিকই কইছো, সবগুলো তো জোখা। এত বড় বড় মুখ, যেহিনে ধরে একটা চুম্বুক দিয়া লাইটকে পড়ে। রক্ত খালি খায় না, রক্ত খায়, গোস্ত খায়, হাড্ডি সহ চুষা খায়। এই যে শ্বশুর বাড়ি গেলি, হ্যাঁ? তোর মুখে কি কোনো খাবার পড়ে নাই? তোরে আমি কি সুন্দর একটা লাদু লুদু বাচ্চারা আমার পাঠাইলাম শ্বশুর বাড়িতে। যাওয়ার সময় রিক্সায় বইতে পারলি না, আর আওয়ার সময় মা ওই আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা ছোট লোক না। আমাদের মনটা অনেক বড়। আমরা দুলা বাইরে মাছ গুছি খাওয়াইছি, শুটকির ভর্তা দিয়ে খাওয়াই না। তুই চুপ থাক। মা তা তো খাওয়াইবা। আমার পোলার বিদেশি কসকসা টাকা ডলার পাইছো আর ধরছো আর ভাঙছো, মাছ গোস্ত কলজারা বইরা খাইছো না? তোমার বাপ তো আর খাওয়াইতে পারবে না। খাও খাও, এক করে শেষ খাওয়া খাও। আম্মা, আপনি এইভাবে কেন কথা বলতেছেন? আপনি যেটা বলতেছেন এটা ঠিক না। আপনার ছেলের টাকায় কেন আমার বাপ মা খাওয়াবে? আমার আব্বা তো রোজগার করে। আচ্ছা মা, তোমরা কি শুরু করলে আমার একটু কইবা? তোমাকে এই সমস্ত কথা কিন্তু আমার ভালো লাগতেছে না। আরে রোজিগো বাড়ির সব মানুষ ভালো, আমার সুন্দর মতো আদর আপ্যায়ন করছে। বাবা, আপনার দিকে সেটা বোঝা যায়। তোমার শ্বশুর যে রিক্সাওয়ালা, রিক্সা চালাই যে কত টাকা ইনকাম করে এইটা তো আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, আমরা সবই বুঝি ভাবি। আমরা মা মাইয়া কিন্তু ফিডার খাই না। একটা রিক্সাওয়ালা 1 কেজি চাল কিনতেই খবর হয়ে যায়, আর সে নাকি আবার আমার বাইরে গোশত খাওয়াইছে, মাছ খাওয়াইছে। তামসামা আরে রাখ, তুই বুঝছ না কেন? এই যে রিক্সাওয়ালা ও তো কামাই আছে না। মাছের দোকানে যায় কইছে, ভাই আমার জামাই এসে, হ্যাঁ তো খাওয়ান দাওয়ান লাগবো, আমার কাছে তো টাকা নাই, মান সম্মান তো চলে যাইতেছে, দয়া কইরা কেউ এ দুটা মাছ দিছে। ওই গোস্তের দোকানে এই যে ছাট বলে না, ছাট মাংস কাটার পরে যে টুকরা টুকরা থাকে, সেই দাদা 2 টুকরা দিয়া দিছে, এই দিয়া দিছে, ওই দিয়া দিছে। কত খাওন, তোমার খাওনের অভাব থাকার কথা না। কি যে কও মা, এরা কি পইরা থাকা জিনিস খাইছে? বাপ বেটি মিল্লা ডলার ভাঙ্গাইছে, আর বড় বড় রুই কাতলা গিলছে। আরে না, তুই বুঝোস নাই। ডলার ভাঙাইছে ঠিকই, ভাঙায় সব ব্যাংকে ঢুকাইছে। ডলার ভাঙাইয়া যদি মাছ গোস্ত খাইতো, তাহলে আমার জাদুর মুখটা তো সুখ না থাকতো না। আরে আমার জাদু রে, কি কর, করে যা সুন্দর কইরা গোস্ত ভিজা, মাছ ভিজা, ওর এই যে দুধ বোতল বইরা থুইয়া দিছি না, এটা ভিজা একেবারে জাল কইরা দুধের সর বানাইয়া আমার জাদুরে খাওয়ান লাগবো। মা, আমি কই কথা একটা, তুমি কথা নিয়ে যাও আরেক দিকে। মানে কি শুরু করলা কত? তুমি কি শিক্ষার অভাব আছে? এই কেমন করতেছো? চুপ করো। আই চুপ, নাটক করো না। আমার পোলার সামনে নাটক করতেছো? ছাড় আমারে। আজ আমার বাচ্চা দেখতে এই কথা সুন্দর লাগলো। ওয়াল্লা, তুমি আমার লয়ে যাও, আমি বাঁচতে চাই না। আজকে আমার পোলা আমার মূর্খ কইতেছে, কাইলে আমার পোলা আমার ঘাট ধাক্কা দিয়ে আমার দিবার করে দিব। আমি বলবো আমার বিষ আইনা দে, আমি বিষ খাই মরে যাব। ভাই তো এগুলো কইবই। দুইটা কালনাগে নিয়ে একসাথে সবল মারছে আমার বাইরে। দুইটার দংশনে আমার ভাইয়ের শরীরে বিষ ঢুকছে, আর সেগুলো এখন আমাকে 2 মাইসির উপরে পড়তেছে। চলো মা চলো। আমার মাথা ঘুরে যাইতেছে। আম্মা আপনি একটু শান্ত। খবরদার ডাইনি আমারে ধরবি না। তোমার মতো ডাইনি যেখানে আসে, সেই বাড়িঘর পোড়ায় ছাড়খাড় করে দেয়, বাপুলার সম্পর্ক বাইকা দেয়। কোনো কথা নেই তোর লাগে। আমি মরে যাব, আমি রাস্তায় বেড়ে যাব, আমি সংসার থাকবো না। চলো মা, আমার মাফ করে দেন আম্মা। আম্মা ওরে, তুই আমার ধরিস না, তুই আমার বলা নাই। ওরা পরে আমার কাছে কাইরা দিছে, ওরে ধর, আমি পয়লা গেলাম রে। আর ওটা কি খাইতেছিস? রাখতো, আমি না লাগবে না। আয় না, আমি খাওয়াই দিই। জোর কর না তো আপা, আমি আর খাবো না। আরে কি হায় 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 রে।
সব ভেঙে শেষ করছো কেন? এইগুলো কি করতেছো তোমরা? এই কথা বলাতে আমারে মারতে আসছে। তোর বোন ঠেকাইতে গেছে, এর লেগে তোর শাড়ি দইলে আমার ভাই আটটা লাগিয়ে দিচ্ছে। আম্মা, আপনি এরকম মিথ্যা কথা কেন কইতেছেন? আমার বোন তো আপনারা মারতে যায় নাই। আপনার মেয়ে তো আমার বোনকে মারতে আসছে। দেখছো? এক্ষুনি এই ধরনের কথাবার্তা কইতেছে তোর সামনে রে মা। আমি শেষ। আমারে এই তোর গান দিছে, কাইলে আমার গান দিব। এরা রাখবো নাই পাইতে পারে। আমি বুঝতে পারছি বাপ। তুই কিছু কবি না। রোজি, রোজি এইসব কিন্তু আমার ভাল লাগতেছে না। তোমরা কি শুরু করলা কত? আমার কি পাগল বানায় ফেলাইবা? আমি দেশে আসছি তোমাকে সাথে একটু শান্তিতে সময় কাটাবো, সেটা কি কাটাইতে দিবা না? আরে বিদেশের বাড়িতে হাড় ভাঙা পরিশ্রম করি, বছরের পর বছর, রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করি, 2টা মাস ছুটি পাই, সেই 2 মাসের জন্য দেশে আসি। এই 2 মাস কি পাগল করে ফেলাইবা আমারে? সত্যি কথা বলতে কি জানো, আমি বুঝতেছি না যে আমি কি করবো। আমি তোমার পক্ষে যাবো না আমি এর পক্ষে যাবো? বুঝতে পারছি। তোমার আর কিচ্ছু করার লাগবো না। তুমি যে কি বিচার করবে সেটা আমার বোঝা হয়ে গেছে। হ্যাঁ, আমার এই সুখের সংসারে আগুন লাগছে। এই আগুনে সব কিছু পুইরা শেষ হয়ে যায়। দিব না, আর দিব না আগুন। আরে বা, এই তুই চল, আমি তোরে আর রাখবো না। চোখের সামনে দিলে পুরো কষ্ট সহ্য করতে পারলাম না। তুই কেমনে এসব মাইনে নিতেছিস? এদের মতন মানুষের সঙ্গে তুই কেমনে সংসার করবি? তোর এই শাশুড়ি ননদ তো তোর সংসার করতে দিব না। বোনরে চুপ কর। আমি চুপ থাকতে পারবো না। তুমি চুপ আছো, তুমি থাকো। তুমি কি মনে করছো আমি চোখের সামনে এগুলো সহ্য করে যাব? তুমি তোমার সংসার করো, আমি তোমার বাড়িতে আর থাকবো না, আমি চলে যাবো। কই যাবি? আব্বা তো তোরে ঠিক মতো একটু খাওয়াইতেও পারে না। অভাবের সংসার, কষ্ট মষ্ট করে এখানে থাইকা যা। ভালো ঘরে নালে তোর একটু বিয়া হইব না। বিয়ের কথা বললো না তো। তোমার বিয়ে হয়ে কি তুমি খুব সুখে আছো? আমার বিয়ের শখ মিটে গেছে তোমার বিয়ে দেখে। আমি আর জীবনে বিয়ে করব না। আর তুমি এই বাড়িতে থাকার কথা বলতেছো, আমি মরে গেলে ওই বাড়িতে থাকবো না। তুমি থাকো, তোমার শ্বশুর বাড়ি তুমি থাকো। সরো। পাগল হইলি নাকি? আরে শোন, এই নাটকটা কেমন সাজাইলাম, কেমন তো শুরু। ওই ফকিরের বাচ্চারে এই বাড়িতে আমি থাকতে দিব না। ওই খয়রাতির বাচ্চারে আমি যেমনে ওকে বাড়ি থেকে আমি বাইর করবো। সাথে করে বোনরে নিয়ে আইছে। ওর কত বড় সাহস, ও আমার গায়ে হাত তুলতে আসে। রাগে আমার শরীরটা জ্বলতাছে মা। ওই ফকিরের বাচ্চার হাত আমি এমনি বাইকা দিতাম। বাড়ি নাই রে মা, খালি তোর বাইর লেগে তোর বাড়িটা খালি পুড়িয়া যায়। আমি বুঝতেছি না ওই ফোনই টুইটারে লইয়া তোর ভাই এত লাভ হইতেছে কেন? কি সুস্থ আছে? হ্যাঁ মা, আমার কাছে একটা ব্যবস্থা আছে। তুমি যদি চাও ওই ব্যবস্থাটা যদি আমরা নেই, তাহলে ভাইয়া বাবির নাম জীবনেও আর মুখে আনবো না। কি করতেছিস তুই? সত্যি কথা, কি ব্যবস্থা? কবিরাজি। কবিরাজি ল? টাকা লাগবো। কত টাকা লাগবে? 50,000 টাকা লাগবো। 50,000 টাকার চালান যদি ওই লোকে দেয়, তাহলে ভাইয়া জীবনে ভাবির নামই শুনতে পারবো না। খালি তোমার আর আমার নাম জপবো। তুই এমন ভাবে কথাটা কইলি মানে 50 লাখ। আরে 50,000 টাকা মাত্র, কল লগে লাগে আমার পোলা সেলিম দিয়ে দিব। দিব ঠিকই, কিন্তু তোমারও তো জিজ্ঞেস করবো 50,000 টাকা দিয়ে তুমি কি করবা, তখন তুমি কি করবা? আরে বুকটা মাইয়া, মাথায় তো গিলু নাই। কমু তোর বিয়ার গহনা বানাইতে দিছি, গহনা মন লাগবো, কল লাগে কচকচ করে টাকা দিবা, আমি খচখচ করে খরচ করে আলো। তুমি এই কথা কয়ে টাকা নিবা, পরে তো আর আমার গয়না হইব না মা। হায় রে আল্লাহ, কাল লগে আমি কি কইতাছি? ওই ফইরের বাচ্চারা যদি এই বাড়ি থেকে খেদাইতে পারি, তারপর কি কে থাকবো? তুই আর আমি। মা, একটা গেলে তো আর চাইবো। বাইরে কি সারা জীবন তোমার আমার নিয়ে বয়ে থাকবো? হ্যাঁ, বিয়ে করবো না? শোন, এইবারের মাইয়া আমি পছন্দ করবো। একবারে সুন্দর পরিলাহান দেখতে, আমার পোলা দেখতেই যেন বইলা যায়। আর ওই মাইয়ারে মাটির লাহান এমন ভাবে আমি তৈরি করবো, সাথে করে আমার কথায় ভয়, আমার কথায় উঠে।
তাহলে একদম ভালো হইব মা, কিন্তু এখন টার্গেট আগে এই দুইটারে বাড়ির থেকে রাত্রি মেরে বাইর করতে হইব। যাও হয়ে রয়েছো কেন, টাকাটা নিয়ে আসো। আর যাইতেছি, একটা জিনিস আমার মাথায় ঢুকে না, ওরকম পেট নিব তো চেহারা নিয়ে আমার পুরা কেন যেটা কুতু কুতু করে এইটা আমি বুঝি না। ধুর, জানি না। এমন ব্যবস্থা করব তুই বোন মিলা রাস্তায় রাস্তায় কাইন্দা বেড়াবি, আমার লগে ফাইজলামি না। এদের মাঝে থাকলে তুই মরে যাবি বোন, এরা তো মানুষ না, এরা জানো। আচ্ছা, চুপ থাক না, তুই একটু কষ্ট কষ্ট করে থাক, ওদের সাথে তো কথা বলতে চান। তুই কেমনে ওদের হয়ে সাফাই গাছ? তুই নিজে এত কষ্ট সহ্য করতেছিস, তুই চাস তোর বোন এখানে থেকে আরো কষ্ট সহ্য করো? আমি থাকবো না, তোর আমি কষ্ট চলে যাবো। শোন, তুই থাক। তোর কোনো কষ্ট হইব না, তুই ওগুলোকে এত তুই বল কি আলাপ করতেছো? দুলা ভাই, আমি চলে যাইতেছি। আপনার কাছে আমার শুধু একটাই অনুরোধ, আপনি আমার এই অভাগী বোনটারে কষ্ট দিয়েন না, তার একটু দেখে শুনে রাখেন। আমার বোনটার তো এখানে কেউ নাই, ছোটবেলায় মা মারা গেছে, আমার বাবা আর বোন আমার মায়ের আদর দিয়ে মানুষ করছে। মায়ের মতো সেই বোনের এত কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। দুলা ভাই, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমগো একটা আত্মসম্মান বোধ আছে। আপনি প্লিজ আমার বোনটারে দেখে রাখেন। সাথী, চিন্তা করো না, আমি আছি তো। শোনো, আমার মার বয়স হয়ে যেতেছে, বোনটারও বিয়ে হয়ে যেতেছে, দেখবা যে সব কিছু ঠিক হয়ে যাবো। শোনো, ধরো টাকাটা রাখো। না দুলা ভাই, আমার লাভ না। আরে রাখো তো। বাবা, ও মা, বস। বাবা রে, আমার না 50,000 টাকা লাগবে। 50,000 টাকা? তুমি 50,000 টাকা দিয়ে কি করবা? তোর বোনের বিয়ের গহনা বানাইতে দিছি। আমরা তোর ফকির না যে ফকির মিসকিনের মতো মাইয়েরা খালি ফেরত দিব। হন, তোর বোনের যখন আমি বিয়া দিব, একটা গা ভর্তি গহনা দিয়ে বিয়া দিব। কত আশা আছিল বাপ, তুই বিয়া করবি, তোর শ্বশুর বাড়ির থেকে তোর বউরে গহনা দিয়ে সাজাই দিব। আমি 10 গ্রামে কমু, এইটা আমার পুতের বউ। আমার বউরে হ্যাঁ শ্বশুর বাড়ি দিয়ে কত কিছু দিছে, সেই কপালে চাই বিয়া করছে তো একটা ফকিরের মাইয়ারে। হ্যাঁ, কারো কাছে মুখ দেখাইতে পারি না। মা, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি এই মুহূর্তে 50,000 টাকা কই পামু? তুমি নিজেই দেখলা যে আমার বিয়ের মধ্যে সব টাকা পয়সা খরচ হয়ে গেল। আমি বিদেশে না যাওয়া পর্যন্ত কি আর টাকা দিতে পারবো? আছে টাকা আমার কাছে? হ্যাঁ, ঠিকই কইছো, টাকা তো তোর কাছে থাকবো না। যে হারে টাকা চারিদিকে বিলাইতেছো, শ্বশুর বাড়ি যাইয়া খয়পুরির মতো 2 হাতে টাকা বিলাইতেছো। এখনই তোর শ্বশুর কো টাকা লাগবো, তখন ব্যাংকে যা কসকসা টাকা আনবো। মান লাগে তোর টাকা বাড়ি দেবো না তোমার কাছে। মা আপনি সাবধানে কথা বলুন। আপনি এসব কি করতেছেন? আমরা আপনাকে মতো লোভী না, আমরা পরের টাকার এই মায়া, একবারে সুখ কারে লবি কইতাছো? তোর জিব্রাটাই না আমি ছেড়ে ফেলাবো। আমি তোর লগে কথা কইতাছি, ফকিরের বাচ্চা ফকির। বিয়ের সময় একটা সুতা বুঝতো তোর বাপ দিতে পারে নাই, আবার বড় বড় কথা কইতাইছো। মা, আমার বোনটারে মাফ করে দেন। ছোট মানুষ কি কইতে কি কইয়া ফেলাইছে, ভুল করে ফেলাইছে, আপনার কথা কিছু মনে করেন না। আর আমার বাপটারে কিছু কইেন না, আপনার যা কর আমারে কন, আমার বোন বাপেরে কিছু কইেন না। ছোট লোকের বাচ্চারা ছোট লোক কইছি। খারাপ কিছু কইছি? হ্যাঁ, তোর বোনটা কয়া দিস কার লগে কেমনে ব্যবহার করতে হয়, এটা বোধহয় তোর বাপ মা শিখায় নাই, এটা শিখাই দিস তুই। মা, একটু চুপ করবা? তুমি যেভাবে কথা কইতেছো, একটা সুস্থ মানুষ এইভাবে কথা কয় না মা। আমার তো তোমার অসুস্থ মনে হইতেছে। ও, এখন আমার তোমার অসুস্থ মনে হইতেছে। অসুস্থ মনে হইব তো এখন যে তুমি সুস্থ করে থাকতেছো। হায় হায় রে আল্লাহ রে, কোন শনির কাছে মাইয়ার বিয়া দিলাম। সেই শনি তো আমার পোলারে একেবারে কবজা করে লইছে। থাক বাবা, আমার একটু দেখা লাগবো না। তো যা কিছু আছে সব কিছু দিয়া শ্বশুর বাড়ি বাইরে দিয়া দে। আম্মা, অনেক হয়েছে, আর না, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকুন। বোন মাথা গরম করিস না। রাখেন আপনার কথা। সাথে বোন, আমার শোন, আমার একটা কথা। দুলা ভাই থামেন, হয়েছে, আপনারা আর বুঝাইতে হইব না। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা তো মানুষ,
আসলে আপনার এখানে কোনো দোষ নাই, দোষ তো সব আমাকে কপালে। গরিব করতে কোনো সম্মান বলতে কোনো কিছু নাই। আমগরে তো কেউ মানুষ বললে মানে না। ছোটবেলায় মারে হারাইছি, বোনে মায়ের মতন এই বোনটারে চোখের সামনে এত কষ্ট এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে দেখতেছি। আমি পারুম না এখানে থাকতে, আপনি আমার বোনটারে দেখে রাখেন। আর আপা, আমি যাইতেছি। তোর যদি কোনোদিন মনে হয় তুই আর এত কষ্ট সহ্য করতে পারবি না, আমার কাছে চলে আসি, তোর মাথায় আসি ভাই। চাপ কি রে, এই ভাত খাও না? চাপ দিতে কইছি, এমন একটা ভাব করতেছে মানে 24 ঘন্টা খালি চাপের কাম করে। ফইনি বাচ্চা, শান্তি পাইলাম না। এই আমি না ঘুমানো পর্যন্ত জন্য ওঠা হয় না, হাত জন্য থামে না, কয়ে দিলাম। ভালো করে চাপ দে। হাতে লাগবো না, পায়ে দে। আচ্ছা, আমি কালকে সকালে বিদেশে চলে যেতেছি। এখন রাত কয়টা বাজে আমার, তুমি একটু কও। আমি যাওয়ার আগে এই শেষ সময়, এইটুকু সময় দেওয়ার মতো সময় তোমার কাছে নাই? এতক্ষণ লাগলো তোমার কাজ শেষ করতে? কি করব বলো, সংসারে কি কম কাজ? সব আমার নিজের হাতে সামলাইতে হয়। কাজ শেষে তোমার মা আর তোমার বোনের হাত পাও টিপা দিতে হয়। আমি তো একটু জিরানেরও সময় পাই না। আমার হাত তো দুইটা হাতে আর কত কাজ করব? থাক, আর অজুহাত দেওয়া লাগবে না। ও, আমি কিছু কইলেই এখন অজুহাত হয়ে যায়, তাই না? তুমি তো আমার একটু বুঝতে পারো। তোমার মা সারাক্ষণ আমার সাথে খারাপ ব্যবহার করে, কিছু থেকে কিছু হইলে আমার গায়ে হাত তুলে। আমার দোষ কি কও? আমি আমি না হয় গরিব ঘরের মাইয়া, তাই বলে সব সময় আমার এরকম দূরসাই করব? আমারও তো কষ্ট হয়। আমার মাঝে মাঝে মনে যায় আমি বাপের বাড়ি চলে যাই। তুমি তো সারাদিন একটু খোঁজ খবর রাখো না, আমার উপর দিয়ে যে কি ধকল যায় তুমি কি বুঝো? দেখো আমার আমার হাত দুটার কি অবস্থা হচ্ছে। আমার যদি তোমাকে এতই অপছন্দ হয় তাহলে আমার মাইরে ফেলো। একটু 19-20 হইলেই তোমার মা বকাবকি করে, মারধর করে। কেন কও তো? আমার বাবা গরিব অসহায় দেখা বাপের বাড়ি যাইতে পারতেছি না। বাবার ঘরে বিবাহযোগ্য একটা মেয়ে, তার মধ্যে যদি আমার এরকম অবস্থায় দেখে আমার বাপটা তো স্ট্রোক করে মরেই যাইব। আচ্ছা, আমি চলে যাইতেছি, এর জন্য আমার বাইরে কিছু কাজ করে গেছে। বিদেশে যাওয়ার জন্য কাগজপত্র এই সেই কত কিছু ঠিকঠাক করতে হইতেছে। বাড়ির মধ্যে আমি হয়তো তোমার খোঁজ খবর নিতে পারি না, তোমার দিকে নজর দিতে পারি না। এত ঘটনা ঘটতেছে, তুমি আমার কিছুই বলো নাই কেন? বললে তুমি কি করতা? বলো কি করতা? কিছু করতে পারতা? এই যে এখন তো তোমার সবকিছু ভাইঙা বললাম, কি করবা বলো? রোজি, আমি তোমার বাপের বাড়ি রেখে আসুন। আমি জানি যে এই বাড়ির মধ্যে তুমি ভালো থাকবা না। আমি আমার মা রে আমার বোন রে অনেক বুঝাইছি, কিন্তু তারা ভালো হওয়ার মতো না। তোমারে তারা এরকম নির্যাতন করতে থাকবো, তোমার উপরে বিভিন্ন রকমের মিথ্যাচার করতে থাকবো। রোজি, উনি তো আমার মা রে তো আমি এই বাড়ি থেকে বাইর করে দিতে পারি না। তুমি আমার 3টা মাস সময় দাও, 3 মাসের মধ্যে আমি তোমার আলাদা বাড়ি করে দেবো। এই অবস্থায় যদি আমি বাপের বাড়ি যাই তাহলে মানুষে খুব খারাপ করব। মাত্র 3টা মাসের ব্যাপার তো, তুমি একটু চিন্তা করো না। যত কষ্টই হোক আমি এই সংসারে মানাই নিব। আফসোস, তোমার মতো একটা মেয়েরে আমার মা আর বোন মাইনে নিতে পারলো না। মাইনে নিতে পারতো, আমারে তারা মাথার মুকুট বানায় রাখতো। যদি আমার বাপের অনেক টাকা থাকতো, তোমার মা চাওয়া মাত্রই যদি আমার বাপ লাখ লাখ টাকা দিতে পারতো, তাইলে আমারে নয়নের মণি বানায় রাখতো। আচ্ছা শোনো না, আমি একটা কথা চিন্তা করছি। আব্বারে বড় দেখে একটা দোকান করে দেবো। আমারে কিচ্ছু করে দেওয়া লাগবো না, শুধু তুমি সারা জীবন আমার পাশে ছায়া হয়ে থাকো,
তাইলেই চল, আমার আর কিচ্ছু লাগবে না। ঘরের কাজ কাম সব ছুঁয়ে এখানে বসে বসে তামসা করা হইতেছে না। কাল লাগেনি তুই আমার পোলারে কি কইছিস? হ্যাঁ, যে পোলা আমারে একদিন ফোন না দিয়ে থাকতে পারতো না, সেই পোলা আমারে এখন ফোন তো দূরের কথা, আমার কোনো খবর লয় না। কি কইছিস? দাও দাও ভালো করে দাও, আমি ধরি, দাও ভালো করে দাও। মরবো না কইনা, মরবো না, আমার আমাইরা মরবো না। দেখ দেখ কত শক্ত, কত শক্ত কুমিরে পড়া। এত আব্বা ছাইড়া দেন, আমি আপনার আমি কিছু কই নাই আব্বা। দে বাবি, আসসালামু আলাইকুম। বাবি শুনতে ঠিক করে দে। মাইরা কেমন আলো মাউলাইয়া থাকি। রুজিকে এইটা আমার মা রুজি। আপনার নামে একটা চিঠি আসছে, সাথে একটা দাও চেক মা। আছে। চিঠি এখানে কি সাইন করতে হবে। মা দেখো দেখো। সিডি পড়বি, শখ কত। কি লিখছে দেখ। ভাই আর সিডি আমার পোলা রোজি, তোমারে বিয়া কইরা আমি অনেক ঠকা ঠকছি। তোমরা যেমন গরিব তেমন মিথ্যাবাদী। তোমরা যে এত গরিব এটা তো আগে জানতাম না। জানলে আমি তোমার মতো মাইয়ারে বিয়েই করতাম না। প্রত্যেকটা পুরুষেরই স্বপ্ন থাকে বিয়ার পরে নিজের বন্ধু বান্ধবরে নিয়া শ্বশুরবাড়িতে বেড়াইতে যাইব, কিন্তু আমার সেই স্বপ্ন তো এই জীবনে আর পূরণ হইব না। কারণ তোমরা যেই গরিব, তোমাকে বাড়িতে আমি আমার বন্ধু বান্ধব নিয়ে যাবো কেমনি? শোনো রোজি, আমার মা বোন তোমার সাথে যেই ব্যবহারটা করে সাধে তো করে না। আমার মা আমার এই দুঃখটা বুঝেই তোমার সাথে খারাপ ব্যবহারগুলো করে। আচ্ছা যাই হোক, এত কথার কাম নাই। চেকের মাধ্যমে তোমার কাবিনের টাকাটা আমি তোমারে পাঠিয়ে দিলাম, তুমি টাকাটা তুইলা নিও। আর আমি তোমারে তালাক দিছি, সময় মতো তুমি তালাকের কাগজও পাইয়ে যাবা। আর মা মা তোমার কথা লিখছে। কি লিখছে? মা শোনো, রোজির সাথে কোনো জ্ঞানজামের দরকার নাই। ওর টাকা পয়সা ওরে বুঝাই দিয়া ওর বাপের বাড়িতে ওরে সহি সালামতে পাঠায় দিও। ইতি তোমার আদরের পোলা সেলিম। আমার রাতের পোলা। শুনছস? এখন বাইরে আমাকে বাড়ি থেকে বেরো। আরে খারাপ, তোর ভাই কইছে না ওর লাগে খারাপ ব্যবহার না করতে। ও খারাপ ব্যবহার করন যাইব না। বৌমা দেখছো আমার পোলা কইছে না তোমার সুন্দরভাবে বাড়ি থেকে বাইরে দিতে। তুমি যাও মা। হেই ওর বাপরে ফোন দে, এসে নিয়ে যাক। মা এক কাজ করো, ওই যে তোমার যে সুন্দর সুন্দর কাপড় চোপড় আছে না, সবগুলো সুন্দর করে গুছাইয়া ব্যাগে বইরা রেডি করে রাখো। তোমার বাপ আইলে চলে যাই। আল্লাহ তো কথা, কি আর কাপড় চোপড়? এ ফকিন্নিরে আবার কাপড় চোপড় দিবা কি? হন বাপের বাড়ি থেকে আইছিলি তো এক কাপড়ে, ওই কাপড়টা খুঁজা পইরা আমাকে বাড়ি থেকে বিদায় যা তো যা। না, আমি কোনোখানে যাব না। আমি এই বাড়ির সাইডে এক পাও বাইরে যাব না। আমার স্বামী এটা লিখতেই পারে না। আমার এত ভালো স্বামী আমার সাথে এরকম ব্যবহার করতে পারে না। এগুলো সব মিথ্যা কথা, আমি এগুলো কিছু বিশ্বাস করি না। আল্লাহ, এই তুই যে এত মাইর খাস, এত খারাপ কথা শুনোস, তোর কি খুব সুখ লাগে? হ্যাঁ, এখন কিন্তু সামনের দিকে না গেলে একেবারে পাড়ায় মাইরা ফেলামো। যা বাইরে, বাড়িতে বেরো। আমি কোনোখানে যাব না। আমি এই বাড়ি ছেড়ে কোনোখানে যাব না, কোনোখানে যাব না। আমার বাড়ির আবদার, এ তোর বাপ দাদার সম্পত্তি, আমি যাইবো না। জাস্ট খারাপ করো, ওরে দুইটা লাথি মেরে বাইর করো। তোমার বাইর আরে বাইর করুন বুঝে, তুই এক কাম কর, ওর বাপরে আর বৃন্দে ফোন দি। আচ্ছা তুমি গেল কেন? তো যাইবো বাইরে। তুইও না সেরকম খয়রাতির মাইয়া,
রুমে গেছে বুঝো না? তুমি যে কইছো কাপড় চোপড় দিবা না, রাখতে দিবা, এর লেগে আগে ভাগে একটু যাইয়া সব নতুন নতুন কাপড় চোপড় ব্যাগের মধ্যে ভরতেছে। এত লোভী সস্তা খারাপ ওরে নিয়ে আইতাছি কাপড় চোপড়। থাক, বেশি জ্ঞান করিস না। কত বড় সাহস আমার। এই এই গালটা কোন? দশটা তো কোন? এই মা দরজা দিয়ে দিছ তো। দিব তো, ফোননি বাচ্চা, দরজা ছাড়া কি করবো? দিতে তো দে। মা মা কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে কবি তো? ভাবি গলায় ফাঁস দিয়েছে। হ্যাঁ ভাবি গলা ধরে নিছে। মা মা এখন তো পুলিশ এসে আমাকে দুইজনের কোমরে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবো মা। মা আই থাম, তাড়াতাড়ি করে বাপরে ফোন দে। কি গাও এর বাপরে ফোন দিব মানে? পাগল আছো তুমি? না না না, এই লাশ গুম করতে হবে। লাশ গুম করা যাইব না, আর বাপরে ফোন দে, আর বাপরে কাছে আমি লাশ বুঝে। লাশ না আমার পকেটে, আমি লাশ তো। আরে তোরে কইছি ফোন দিতে, তুই ফোন দে। এই দাঁড়া, এটা গায়েব করে ফেলা, এটা কোনোভাবে যেন কারোর সামনে না আসে। মা পুলিশ আমাকে ধরে। আমি তোরে যাইতে কইছি। আল্লাহ, আমি তোমার কাছে চাইলাম মেঘ, আর তুমি বৃষ্টি দিয়ে দিলা। হ্যাঁ, আমার পথের কাটে সবাই এই বাড়ির থেকে রাজু তো কি করবো, খালি আমি করবো। এখন তাড়াতাড়ি আর বাপরে ডাক দিয়া ঝামেলাটা শেষ করে দিই। ওরে আল্লাহ রে, ও আল্লাহ, তুমি মা আমারে নিয়ে যাইতা, আমার বউটা দিও না। ওবে আপনি আমারে কি পেয়ে দিতেছেন? আমার জানের টুকরো নিয়ে দিতেছেন, আমি কেমনে বাঁচবো? আল্লাহ রে, আমারে কেন হয়ে গেল না? বিয়ে সাহেব, আমরা গরিব, আপনারা ধনী বড় লোক মানুষ। আমার মেয়েটারে আপনাকে পছন্দ হয় না, আমার একটিবার বলতেন, আমি আমার মেয়েটারে নিয়ে যেতাম। মেয়েটারে কেন মেরে ফেললেন আপনারা? কেন? বেআইন, আপনি আমারে ভুল বুঝতেছেন বেআইন। এইটা আমার কোনো দোষ নাই। আমার মা ভালোবেসে বিয়ে করছে আমার পুরানে। কি যে শান্তি আছিল রে বেআইন, যখন শান্তি নাই কি আমার কলজাটা বইরা যাইতো। জানি না কার নজর পড়লো, কয়দিন পরে দিদি খালি ঝগড়া করে। আমি কত কইছি, ও মা, স্বামী একটু উল্টা পাল্টা কইতে পারে, তুমি ঝগড়া কইরো না মা। আমার মাই আমার কথা শোনে নাই। আমার মাই যদি আমার কথা শুনতো ভাই, আমার বাবার মুখে থাকতো, লাশ হয়ে হয়তো পয়লা থাকতো না রে ভাই। ভাবিরে নিয়ে যাইতেছে মা, ভাবির মুখটা একবার দেখবো না মা? না না, আমি দেখতে পারবো না, আমি আমার মায়ের মুখ দেখতে পারবো না। আমি যদি ওই মুখ দিই আমার কলিজা ফাইটে যাইবো। ওলা, তুমি আমারে কেন দিলে না? আমার বাইরে কেন দিলে? আল্লাহ, ও মা, আমি ভাবিরে দেখতে চাই মা, আমি ভাবিরে না দেখে থাকতে পারবো না। এই খবরদার, খবরদার জানোয়ারের বাচ্চারা, তোরা আমার বোনেরে ধরবি না। তোদের এই নোংরা হাতে আমার বোনেরে ছুঁইবি না। তোরা আমার বোনটারে মারা মারাইছস, এখন আইছস তারে ধরতে। তোরা আমার বোনটারে কষ্ট দিতে দিতে বাধ্য করছিস করতে। আল্লাহ তোদের মাফ করবে। দেখছো মা, কত বড় সাহসী হারামজাদের। এই ধরে ধরে সাহস কত বড় তোর? এই কইতাছি না, দেখো না, বাইরে আমার বাড়ি থেকে বাইরে। মানে কি করতেছ? ভগবানটা ঠিক নাই, ওরা পাগলের প্রলাপ বকতেছে।
আমার কোচা ফেটে যাচ্ছে, আমি কি করবো? আপনাকে বিচার আমি করতে পারবো না, এই ক্ষমতা আল্লাহ আমার দেয় নাই। আপনাকে মেলার টাকা আছে, টাকা দিয়ে আপনারা লাশ বানায় দিতে পারেন, আমার ধামা জামাও দিতে পারেন। আপনাকে বিচার করবে কোথায় আল্লাহ? আল্লাহর কাছে আমি বিচার দিলাম, এ আল্লাহ আমার এই বেটা মাসুম বেটা সঠিক বিচার করে দেবে। ও মানে ও মা যাস না রে মা, ও মা আমার মুখটা খালি করে যাস না, যা মা যা। ও মা গো, কি নাটক রে বাবা। মারে সিটির খেলাটা কেমন খেললাম? জব্বর খেয়াল দিছো। আচ্ছা মা, এরকম শয়তানি বুদ্ধিটা তোমার মাথায় আসলো কেমনে? ওই যে কথায় বলে না, সংসার সুখী হয় রমণীর গুণে, ওইটাই সে মোট একটা গুণ, বুঝতে পারছো? আর বাকিটা আমারে করছে রমজান না। ও তাহলে সিটি যে গোছ গাছ করে লেখা দিছে, এটা কি রমজানে লেখা দিছে? কি জব্বর পোলাটা, আমি খামাখা পোলাটারে ভুল বুঝছি। পুরোটা আমাগুলোকে খুব ভালোভাবে চাইব। আমি তো অন্যটা চিন্তা ভাবনা করে বইয়ে রয়েছি, কি ওর লগে তোর বিয়ে দিব। তোর মা তোর আমার একটা বাকি আছে, আবার কি? আমার বলদ পুলাটারে আমাকে হাতে আনতে হবে। এখন থেকে এমন খেল খেলবা, সাপও মরবো, লাঠিও ভাঙবো। বইছে বুদ্ধি ঢেকি, তুই যা যা রমজান দেখো ঘটকলে আমাকে বাড়িতে আইবি। আপা এখন ডিজিটাল যুগ তো বুঝছেন, মোবাইল টোবাইলে মাইয়া গো ছবি দেখাইয়া আমারও ভালো লাগে না, এর লেগে ল্যাপটপ লই আইছি। মায়া গো চেহারা কেন মনে করেন যে এত সুন্দর দেখা যাইতেছে, দেখেন এই যে বড় স্ক্রিন তো দেখেন, এটা কেমন? না, আরো দেখান। 500 মাইয়া ছবি আছে আমার এনে, আল্লাহ দিলে 100-র উপরে বিয়ে আমি দিয়া দিছি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই মেয়েটা খুব সুন্দর। এই মেয়েটা কই, বাড়ি কই ওর? সোনাপুরের লগে দি বাড়ি। এই মেয়েটার আমার খুব পছন্দ হয়েছে। ওর বাবা মার সাথে কথা বলেন, তারপর আমরা যে ওরে দেখে আসবো। মায়ের পোশাক আশাক দেখছে, হ্যাঁ অনেক বড় লোকের মাইয়া বুঝছেন, বাবার তো অনেক টাকা, কোটি কোটি টাকা, কিন্তু আমনগো যে পরিবেশ নোংরা, ওই পরিবেশে মাইয়ার বাবা জীবনও আমের বাড়িতে বিয়ে দিব না। এটা আপনি কেমন কথা বললেন? হ্যাঁ, আমাদের বাড়ি নোংরা? আপনি কি বলতেছেন এগুলা? আশেপাশে 10 গ্রামে আমাদের বাড়ির মতো কোনো বাড়িই নাই, আর আপনি আমাদের বাড়িটা নোংরা বলতেছেন? ঘটক সাহেব, এসব কথা বললেন না। শুনেন, আপনার যা প্রয়োজন, যত টাকা লাগে, আমি আর আমার মা দিতে রাজি আছি। আপনি শুধু কোনো মতে এই মেয়েটারে রাজি করান। ওর বাবার সাথে কথা বলেন যে আমরা ওকে দেখতে যাব। ঠিক আছে আপা, আমি সব কিছু ঠিক করে দেবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন, একটু টাকা পয়সার ব্যাপার আছে না, খরচ পাতি। বুঝছি বুঝছি। শুনেন, আপনি আগে ডেটটা নিয়ে আসেন, কবে আমরা দেখা করতে যাব। যেদিন ডেটের খবর জানাইতে আসবেন, ওই দিন আপনার মন খুশি করে দেব। শুকর আলহামদুলিল্লাহ। তবে একটা কথা বুঝছেন, আমি যখন আপনি করে লই বাড়িতে যাবো না, তখন কথা একটু কম কইয়েন, কারণ কথা কম কইলে এরা বুঝবো আপনারা একটু প্যাড আপ থাকেন, টাকা পয়সা আছে, একটা 19-20 মানে ম্যাচিং এর ব্যাপার আছে না, বুঝছেন? আর আপনার বাইরে দেখামু মনে করেন যে বিদেশে যে না থাকে, ওখানে ব্যবসা বাণিজ্য করে, কোটি কোটি টাকার মালিক, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আজকে যান। কিন্তু টাকা পয়সা কত কোনো পাচ্ছেন চিন্তা তো? করেন না। এই কিসের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত দাস? এই ফহিরে বাচ্চা ফহির, তোরে যদি আমি সামনে পাই, তোর হাত ভাঙিয়া তোর 14 গোষ্ঠীর হাতে আমি ধরাই দিব। তুই আমার চিনস? এই বদমাইশ মাইয়া, এই বেহায়া মাইয়া, কিছু হলে বাপের বাড়ি চলে আসিস কেন? হ্যাঁ, হোটেল খুলে বসে তোর জন্য আজকে আমার ঘুমটাই হারাম হলো। যা বেরিয়ে যা বাড়ি থেকে। এই
আমার মায়ের গায়ে দিছস তোর খবরদার শাশুড়ি আম্মা, তুই যে শুনে হাত চালাবেন আমি আপনার সেই বুকা বউনা যে সব সহ্য করে যাব। আপনি কি মনে করছেন আগের বউর মতন আমার উপর অত্যাচার করবেন আর আমি সব মুখ বুজে মাইনে নিব? না না, আমি সেই মেয়ে না, আমি কোটিপতির ঘরের মেয়ে। আমার সঙ্গে একটু তিরিং বিরিং করবেন তো আপনাদের মা বেটি দুইটারে ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। ভাবি তুমি যা করতেছো সেটা কি ঠিক করতেছো? তুমি আমারে মারো, যা মুখে আসে তাই বলো, তাতে আমার কোনো সমস্যা নাই। মা বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, মার এইভাবে ধাক্কা দেওয়াটা কি তোমার ঠিক হয়েছে ভাবি? ভাবি তোমার যেমনে মন চায় তুমি তো সেমনেই চলো, আমরা দুজন তো কখনোই তোমারে কিছু কই না, তাহলে তুমি কেন আমার সাথে এরকম করতেছো ভাবি? ওরে আমার সোহাগী ননদি রে, কষ্ট লাগতেছে না? ওই অসহায় মায়ের সঙ্গে যখন তোরা এরকম করছিলিস তখন কি সেই মায়ের কষ্ট লাগে নাই? এখন নিজের সঙ্গে যখন এরকম হইতেছে তখন কষ্ট লাগতেছে। এখন তুই শ্বশুর বাড়ি থেকে আইসা করস কেন? বেরো আমার বাসা থেকে, এক্ষুনি বেরো। তোর মতন মেয়েরে আমার বাসায় আমি জায়গা দেব না। বেরো, এক্ষুনি বের হ, বের কর। বেহায়া মেয়ে কোথাকার, বের হ, বের হ। আপনারে কি আদর করে বের করতে হবে? জান, বেরোন। আরে বের হন। আপু ঘুমটাই নষ্ট করে দিল। তো বাবা মাই ভাবি আমার আর মারের মায়েরা ঘর থেকে বাইর করে দিচ্ছে। কি লিগা মারছে, কি লিগা? হাবরে তোর বউ তো বউ না, আস্তে একটা ডাকাইত জল্লাদ। আমি রমজানের ফোনে শাসাইতেছিলাম, এই কথা শুন না দৌড় মেরে উঠে আইছে। আইসা আমার গলাটা এমনি করে ধইরা কয়, এই বুড়ি মরতে পারস না, চিল্লাইতেস আমার ঘুম ভাঙাইছিস কি লাইগা? মা একটা কথা কই, তোমরা রোজিরে কিন্তু একই অপবাদ দিছো। আমি ধরে নিলাম যে রোজি খারাপ আছিল, কিন্তু এই বউটারও তোমরা সেই একই অপবাদ দিতেছো। তোমরা কি চাইতেছো আমার একটু কইবা? তোমরা মা মেয়া মিলা আমার আগের বউটারে আত্মহত্যা করতে বাধ্য করতো, কিন্তু শুধু মা বইলে আমি কিছু কইতেছি না। কিন্তু এখন কিন্তু তোমরা বিপদে পড়ে যাবা মা, কারণ এই বোর বাপ মা কিন্তু ওই রোজির মা বাপের মতো গরিব না, টাকা পয়সাওয়ালা। একদম গলা চিপা ধরবো তোমাকে, আমি তোমাকে হাতে পায়ে ধরি। তোমরা আর এই সব কাজ করো না। আর এই তোর শ্বশুর বাড়িতে একটু 19-20 হইলে তুই হেনে আসস কি লিগা আমার কবি? ভাই বিশ্বাস করো, আমি কি সাথে আছি? রমজান আমার গায়ে হাত তুলে, স্বামী গায়ে হাত তুলে এটা নয় মাইনা নিলাম, কিন্তু রমজানের মা সংসারের কাম করতে গেলে খালি খোটা দিব, মারে নিয়ে তোমারে নিয়ে যা মুখে আসে তাই কইব। কালকে রাইতে তো আমার চুলের মুঠি ধরে কইছে সকালে যদি উঠটা তোরে দিই তাহলে তোর গলা কাইটা ভালো। দেখছো মা, আল্লাহর বিচারটা দেখছো? তোমরা দুই মা মেয়া মিলা রোজির সাথে যা করছো, ঠিক তোমার মেয়ের সাথে এখন তাই হইতাছে। তোমাকে হাতে পায়ে ধরি, তোমরা আর এইগুলা কইরো না মা, একটু ঠিকঠাক হও তোমরা, আর আর কোনো ঝামেলা করো না। আর কেটটাকে খুবই ঠান্ডা। সব তোমার দোষ, তোমার লিগে আজকে এই দিন দেখতে হইতেছে। আগের ভাবিটা তো তাও ভালোই আসিল, আমরা তার লগে খারাপ ব্যবহার করতাম, কই সে তো কোনো সময় একটা পাল্টা জবাব দিত না। মা দেখছো, মানুষের সাথে খারাপ করলে নিজের সাথে তাই হয়। তুই আমার ধরছিস তো সুচকে, আমি আবার কি করছি? তুই আমার যখন যেমনে কইছ আমি এইটা করছি। এই যে ফকির বাড়ি, এটা তো তুই করাইছিস, আমি করছি। এখন আমার দোষ দিতেছে। তোর লইগে আমি আমার সুন্দর সাথে বউটা হারাইছি, ওই বউটা মারছি কাটছি, কিচ্ছু কই দেয় আমারে, খালি তোর লাইগা। কি ব্যাপার, আমার নামে কোনো কমপ্লেন নিয়ে আসছেন নাকি? কিসের কমপ্লেন? কারো উপর কোনো কমপ্লেন, কোনো অভিযোগ নাই আমার। আমার সমস্ত অভিযোগ শুধুমাত্র আমার নিজের উপরে। তাই নাকি? আপনার মা বোন আমার নামে কোনো কমপ্লেনই করেনি? কমপ্লেন করে লাভ কি? কারণ আমি তো কোনো কমপ্লেন আপোষ করবো না। আপনার এই নীরবতার জন্যই একটা সুন্দর পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। কার পরিবার? ওই যে কি জানি নাম ছিল, রোজির পরিবার। আপনি কেমন পুরুষ, ন্যায় অন্যায়ের বিচার করতে পারেন না? কাপুরুষ নাকি আপনি? কার বিচার করবো আমি? আমার মার বিচার করব? আমি যদি আমার মার বিচার করতে যাই তাহলে তাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে।
আমি কি আমার মাকে বের করে দেব? আমাদের প্রবাসীদের একটা সমস্যা কি জানেন? আমরা ভেতর থেকে বাচ্চা হয়ে যাই, কোমল হয়ে যাই। আমরা বছরের পর বছর বিদেশের বাড়িতে পড়ে থাকি। 1 মাসের জন্য 2 মাসের জন্য যখন ছুটি পাই বাড়িতে আসি, তখন এই পরিবারের মানুষের সাথে কথা বলার জন্য, তাদের সংস্পর্শে থাকার জন্য এই মনটা ব্যাকুল হয়ে থাকে। তখন আর তাদেরকে শাসন করতে পারি না, কোনো অভিযোগ আনতে পারি না। এই পরিবারের সবার জন্য খুব মায়া হয়। যদি আমাদের এই দুর্বলতাকে পুরুষত্বের প্রবলেম মনে করেন, তাহলে আমার আর কোনো কিছু বলার নেই। কোথায় যাচ্ছেন এই অসময়? দেখি কোথাও বিপুল শান্তি মিলে কিনা। আপনি ইচ্ছা করলে আমার সঙ্গে থাকতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। সেটা কোনোভাবেই সম্ভব না। কারণ রোজির সাথে আমি এত বড় প্রতারণা করতে পারব না। কারণ আমি রোজিকে কথা দিয়েছিলাম যে তার অগোচরে আমি দ্বিতীয় কোনো নারীর সংস্পর্শে যাব না। আর তাছাড়া আমি তো তোমাকে সবকিছু বলেই বিয়ে করছি। মা, ভাবির একটা ডাক দাও, আর কতক্ষণ বয়ে থাকবো? আমার গলা দিয়ে সর পাইতেছে না, আমার বমি দিছে খিদে। আচ্ছা আমি ডাকতেছি। ভাবি, ভাবি খাওয়াটা দিয়া যাও। বৌমা, আর তো পারতেছি না মা, অনেক রাইত হইছে, খাওনটা লই আও। আমি একেবারে এই পর্যন্ত খাবো অনেক। খাইয়ে আমার উদ্ধার করো। ডাকা শুরু করো, ডাকা শুরু করো। তরকারি দিবা না? তরকারি ছাড়া তো খাওয়া গলা দিয়া নামবো না, একটু তরকারি দাও। ও তরকারি লাগবো? এইটুকু খাবার যে তোদের কপালে জুটছে ওইটাই তোকে ভাগো। আর যদি তরকারি লাগে তাহলে এই যে পানি আছে, পানি ঢাইলা তারপরে খা। বৌমা, সারাদিন তো কিচ্ছু খাই নাই, এই যে এইটু খাবার, এটা তো আমার একার লাগবো, আমরা তো 2 জন খাইতে বসছি। মা, আমার পেটটা ব্যথা করতেছে, ভালো লাগতেছে না, আমি খাবো না, তুমি খাও। কি করছ মা, আমি তো খাইতে পারবো না, আমার না বয়স হয়েছে, বয়স হইলে রাইতে খাবার খাইলে হজম হইব না। বুঝছি, তোরা কেউ খাবি না তো দে দে। না মা, খাবো তো। মা বিশ্বাস করো, আমার কেমন জানি গ্যাস হয়েছে, বুঝছো, বুক ব্যথা করতেছে, আমি খাবো না, তুমি খাও। না মা, তুই খা। খাবো। ভাবি, তুমি কষ্ট করে খাড়াই রয়েছো কেন? অনেক রাত হয়েছে না, যাও তুমি শুয়ে পড়ো, আমরা খাইয়া থালা বাসন পরিষ্কার করে রাখবো। আরে ভাবির জন্য কত চিন্তা। তোরা কি মনে করছো আমি কোনো কিছু বুঝি না? আমারে পাঠা গিয়ে পরে তোরা চুরি করে আরো খাইতিলি না? জিনিসপত্র নিয়ে যা, যদি বেঁচে দেস আমি যাবো না। আগে খাওয়া দাওয়া শেষ কর, তারপরে এগুলো ধুইয়া রাখবি, তারপরে আমি গিয়ে ঘুমাবো। নাটক শুরু করছে কেন এগুলো? এই আমি কি খাড়ায় খাড়ায় তখন নাটক দেখবো? খা কইতেছি, খা, জন্মের খাওয়া বাবা, কি করতেছো আমার সরল সরল মাইয়াটারে এত অত্যাচার করতেছো কেন? আরে তোমার এটা সৎ সরল মাইয়া, আর অন্যের মাইয়া কি ডাইনি কালনাগিলি, তাই না? ওরে তুই নিজে কি বেটি, তুই নিজের দিকে একবার দেখছিস? তোর দেখলে তো আমার মাথা গরম হয়ে যায়। সারাদিন খাস আর ঘুমাস, আমার জামাইয়ের অন্ন ধ্বংস করস। তো তুই দেখতে একটু জলস্তির মতো লাগে। যা মুখে আসে তুমি তাই কইতেছো। কি শুরু করছো তুমি? হ্যাঁ, এরকম অত্যাচার আমাকে উপরে কেন করতেছো তুমি? তুমি ভুলা যাও না, এটা তোমার বাপের বাড়ি না, এটা আমার বাপের বাড়ি। ওরে কত বড় সাহস, আমার সঙ্গে গলা উঁচু করে কথা বলস? এটা তোর বাপের বাড়ি, এটা আমার জামাইয়ের বাড়ি। আমার জামাইটা খায় আমার লগে উঁচু গলায় কথা বলস? যা বেরা, তোর জামাইয়ের বাড়িতে যা। নিজের জামাইয়ের বাড়িতে তো ঠান নাই, আমার জামাইয়ের অন্ন ধ্বংস করছে। বুঝছি, তোরা খাবি না। আরে চুরের বাচ্চা চোর, তোর খাবে কি করে? তোর তো চুরি করে খাওয়ান খাইছস। তোদেরকে আর কোনোদিন খাওয়ান দেবে না। বেরো যাই বসে, এইসব খাওয়ান আমি আমার কুত্তার খাবো। দেখ বুম্মা, মা, আর কত সহ্য করবো? আমি বাইরে সব কইয়া দিব, অনেক হইছে। ওই কথা যদি বাইরে না কই, ও জীবনেও সহ্য হইব না। কি কইলি তুই? কি কইলি? আমার কথা তোর বাইরে খাবি? তোর ভাই আবার কি করবে? কি করবো? তোদের দুইটার আজকে বের। ওর পাবি, ওর পাবি। ভাবি বাইরে করে দিও না, ভাবি আমার ভুল বের হয়েছে, হ। ভাবি ওর ভুল হয়েছে। ওর কইছি
বের হও। বের হও। আমার বাসা থেকে বের হও। বের হও। ও মা, মা ব্যথা পাইছো? রাত দুপুরে তোমরা এখানে বেরোছিলেন? তোমার বউ আমাকে ঘরের থেকে বাইর কইরা দিছে। বের করে দিছে। একদম নাটক করবি না, কই দিতেছি। মা কি শুরু করলা তোমরা, কও তো আমার একটু। বাড়িটারে কি পাগলা গারদ বানাই ফেলবা তোমরা? ভাই, তোর বউ আমরা খাইতে চাইছি দেখা আমাকে ঘাট ধাক্কা দিয়া মাইরা পিটাইয়া ঘর থেকে বাইর করে দিছে। ঘর থেকে না, কইছিল বাড়ি থেকে বাইর হয়ে যেতে। তার হাতে পায়ে ধরে আমরা এখানে বয়ে রয়েছি তোর আশায়, আর তুই এসে এরকম ব্যবহার করতেছস। নষ্টের গোড়া তুই, তুই নষ্টের গোড়া। তোকে বাড়ছে না? হ্যাঁ, আমার বউ খালি তোরে মারে। আরে তোর সমস্যাটা কি? আমার তুই কত তোর যে লাখ লাখ টাকা খরচ করে বিয়ে দিছি, তুই থাকবি তোর শ্বশুর বাড়ি, তুই তা না থাইকে তুই এই বাড়িতে কি করছ আমার একটু কত? এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে চলে যাবি, তুই তোর শ্বশুর বাড়িতে থাকবি। মা মা আমি কিন্তু আর কোনো নাটক দেখতে চাইতেছি না, এটার একটা সমাধান করো। ওমা, ওমা, মা তুমি দেখলো মা, ভাই আমার গায়ে হাত দিল। ওমা, আমার ভাই তো আর আগের মতো নাই মা। মা আমি কই যাবো মা? আমারে বার করে দিও না মা, আমি এখানে যে কোনো একটা জায়গায় থাকবো মা। এইবার আমি বুঝতে পারছি ওই ডাইনি তখন মানে যখন আমার পোলা বাড়িতে থাকে না। তার মানে তুই বুঝস তাই? এই তুইটা ষড়যন্ত্র করছে, ইচ্ছা কইরা প্ল্যান কইরা ওরা এই কাম করতেছে। তাহলে এখন কি করবো আমরা? তুই তোর শ্বশুর বাড়ি চলে যা, আমার সেদিকে দুই চোখ যা, আমি চলে যাবো। আপনার বাড়িতে কোন মুখ নিয়ে যাবো মা? তুমি কইছো রমজান রে আমি জানি অপমান করি। আমি রমজান রে তো অপমান করছি, যা মুখে আইসে তাই কইছি। এখন আমি ওই বাড়িতে কোন মুখে যাবো মা? তোর যাই তুইব, এই বাড়িতে থাকলে তোরে বাইরে ফেলে পড়া, তোর বাঁচতে দেবো না রে বা, তুই চলে যা। মা, তোমার রুজি ভাবির বাপের কথা মনে আছে? হ্যাঁ, আমাকে অভিশাপ দিছিল, কইছিল হ্যাঁ গরিব দেখা বিচার করতে না পারলেও উপরওয়ালা আমাকে বিচার করবো। মা আমাকে বিচার হইতাছে মা, দুঃখ করো না মা। হ্যাঁ, দোয়া আল্লাহ কবুল করছে, আমাকে বিচার হইতাছে। মারে আল্লাহ, হ্যাঁ আমি রোজের কাছে মাপ চাবো। মা, হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো? তুই কি ভুলে গেছো ভাবি মরে গেছে? মরে গেছে তাহলে কবর, কবরে মাপ চাবো। ভাবছিল আমার বাপ করে দিব, অনেক ভালো আসছিল, আমার লাগে কোনোদিন জোরে কথা বলে নাই। আমি যদি জোরে কথা বলছি, আমারে বলছি আম্মা জোরে কথা কইেন না, আপনি অসুস্থ হয়ে যাবেন। ওর কাছে বাপ চাইয়া, ওর এই যে বাপ আর বই ওর কাছে বাপ চাবো। আমি অনেক বড় পাপ করছি মা। ভাবি অনেক ভালো মানুষ আছিল, কাম করতে করতে তার দুই হাতে ফসকা পড়া যাইতো, তারপর কোনো দিন একটা কামে মানা করে না। চলো মা, ভাবির বাপের পায়ে ধইরা মাপ চাইলে যদি আল্লাহ আমাকে মাফ করে। চলো। চাচা, ও চাচা, বৌমা মা, ভাবি না? না রে মা, বৌমা না, বৌমা হইলে তো কথা কইতো। আমার মনে হয় বৌমার মতো দেখতে ওরা একটা বই আছে। চাচা একটু বাইরে
বাইরে আসেন, আমি ঝর্ণা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বেআইসা, আমারে মাফ করে দেন বেআইসা। আমারে বাপে ধরছে, আপনি যে আমার অভিশাপ দিয়েছিলেন, সেই অভিশাপ লাগিয়ে গেছে। আমার বড় সুখের সংসার সব শেষ। আইজ আমার পোলার বউ আমারে বাড়ি দিয়ে বাইর করে দিছে। আপনি যে আমাকে অভিশাপ দিয়েছিলেন, সেই অভিশাপ লাগছে আমাকে। আমার ভাই আরেকটা বিয়ে করছে, সেই বউ আমাকে মায়েরা মাঝিরে বাইর করে দিছে। আপনি আমাকে মাফ করে দেন। বেআইসা, আমার সুখের সংসার আছে। আমার বৌমা ছিল একটা হীরার টুকরা, আমি বুঝতে পারি নাই। হীরার টুকরা ফালায়া আমি কাজ আনতে দিছি, এই কাছে আমার জীবনটারে কত বিকত করে দিছে। আপনি একটু আমার বৌমার খপ্পটা একটু দেখায় দেন, আমি আমার বৌমার কাছে যে একটু মাপ চাবো। দেখেন, মাফ করার ক্ষমতা তো আমাকে নাই। যা করার সব উনি করবেন। মানুষও ছিল মাত্র, আমি কিছু মনে রাখি নাই, আমি ভুলে গেছি। আচ্ছা, এই যে একটু আগে যে একটা মাইয়া লোক আসলো ভাবির মতো দেখতে, উনি কে? রোজি, একটু বাইরে আয়। ভাবি ভাইসে আছে। ভাবি তুমি বাইসে আছো? ভাবি, তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করছি, সেই শাস্তি আমরা পাইছি। তুমি আমাকে মাফ করে দাও ভাবি, মাফ করে দাও। আপনারা যখন আমার বোনের ডিভোর্সের কথা কইয়া প্রতিনিয়ত অত্যাচার করতেন, তার এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কত মারধর করতেছিলেন, তখন আমার বোন সহ্য করতে না পাইরা ঘরে যাইয়া দরজা বন্ধ করে দেয়। তারপরে আমারে ফোন দেয়, দিয়া কই, বোন আমি আর বাঁচতে পারবো না, আমি আর বাঁচতে চাই না। তখন আমি আমার বোনের কইছিলাম, ধৈর্য ধরো আপা, তুমি শুধু অভিনয় করো যে তুমি মরে গেছো, আর বাকিটা আমার উপর সাইড দাও। আমি চোখের সামনে দেখছি আপনারা আমার বোনের উপর কত অত্যাচার করছেন। দিনের পর দিন আমার বোনের না খাওয়ায় রাখছেন, মারছেন, কিন্তু আমার বোনটা মুখ বুঝে সব সহ্য করে নিয়েছে। ছোটবেলা থেকে আমরা আমরা দুইটা বোন মারে পাই নাই। আমার বাপ হয়তো গরিব, কিন্তু কোনোদিন আমাদের এত কষ্ট দেয় নাই, আমাদের অনেক আদর যত্ন করে বড় করছে। আমার এই বোনটা আমার মায়ের অভাব পূরণ করছে, কিন্তু আমার মায়ের মতো বোনটার উপর আপনারা যে অত্যাচার করতেন, আমি বোন হয়ে সহ্য করতে পারি নাই। তাই আমি সুযোগের অপেক্ষায় ছিলাম যে একদিন যদি আমি সুযোগ পাই, সেদিন আমি আপনাদের চরম একটা শাস্তি দিব। দুলো ভাইয়ের সঙ্গে আমার বিয়ের বিষয়টা পুরোটাই ছিল সাজানো একটা নাটক, সবটাই মিথ্যা। আর আমার এই কাজে আমার সহযোগিতা করছে রমজান ভাই আর ঘটক সাহেব। মা আমি আমি বইসা না বইসা অনেক বড় অন্যায় করে ফেলাইছি, আপনাদের উপর অনেক অত্যাচার করছি। আপনারা আমার মাফ করে দিয়েন, দয়া করে আমার অন্যায়ের জন্য আমার বোনটা আর কষ্ট দিবেন না। আমি আমার বোনের কষ্ট সহ্য করতে না পারে করছি, আমার মাফ করে দেন। কিন্তু তালাকের বিষয়তে আমি কোনো কিছু জানি না। বিদেশের বাড়িতে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, এরপরে হসপিটালে আসছিলাম, 3 মাস আমি হসপিটালে ভর্তি। আমি কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই। সুস্থ হওয়ার পর আমি আমার এক বন্ধুর মাধ্যমে বাড়িতে যোগাযোগ করি। যোগাযোগ করে জানতে পারলাম যে রোজি আত্মহত্যা করছে, যেটা আমি মাইনে নিতে পারিনি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ওই পৃথিবীতে আর থাকুম না, নিজেও মরে যাবো, কিন্তু আমার বন্ধু বান্ধবের জন্য আমি সেটা পারি নাই। ওরা আমার জোর করে ধরে দেশে পাঠায় দেয়। আমি দেশে আসার পরে রোজিগো বাড়ির কারোর সাথে আর যোগাযোগ করতে পারিনি। নিজের বিবেকরে আমি সান্ত্বনা দিতে পারি নাই যে আমি আমার কারণে যে মেয়েটা মারা গেছে, আমি তার বাপের কি উত্তর দেব। এদিকে শুধুমাত্র আমার মার মুখের দিকে তাকায় আমি বিয়েতে রাজি হয়েছি, কিন্তু আমি জানতাম না
আমি জানতাম না যে সাথী ছদ্মবেশে আমার বউ সাইজে এই বাড়িতে আসছে। আমি ঘটকের এই কথাও বলছি যে আমি কোনোদিন সাথীর সাথে সংসার করতে পারুম না, একসাথে থাকতে পারুম না। অনেক রকমের শর্ত দেওয়ার পরও সাথী রাজি হয়েছে। আমি এখন বুঝতে পারতেছি সাথী কেন রাজি হয়েছে। সাথী রাজি হয়েছে ওর বোনের অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য। ও ছদ্মবেশে আমাকে এই বাড়িতে বউ সাইজাইছে। কিন্তু সত্যি কথা, আমি এটার কিছুই জানতাম না। আমাকে প্রবাসীকে কষ্ট কেউ বুঝতে চায় না। বিদেশের বাড়িতে দিনের পর দিন, রাতের পর রাত হাড় ভাঙা পরিশ্রম করি। নিজের কোনোদিন মানুষ মনে করি না, ভালো মতো খাই না, ভালো জায়গায় ঘুমাই না। মনে করি কি 2টা পয়সা যদি বাঁচাইতে পারি সেটা বাড়িতে পাঠাইতে পারো, আমার বাড়ির মানুষগুলো ভালো থাকবো। এত কষ্ট করার পরও শান্তি কোনটা পাই? যে মাস শেষে বাড়িতে টাকাটা পাঠাইতে পারছি। কিন্তু কিন্তু দিন শেষে আমাকে কষ্টটা কেউ বোঝে না। আমরা প্রবাসীরা এত অসহায় হয়ে পড়ি, না বউরে কিছু বলতে পারি, না মারে কিছু বলতে পারি। সবার শুধু মন রক্ষা করে চলতে হয়, কিন্তু আমাকে প্রবাসীর মন কেউ রক্ষা করে চলে না। মারে তুই আয় আমার কাছে আয়। মা, তুই আমার অনেক ছোট, তারপরে একজন মা হয়ে আমি তোর কাছে বাপ চাইতেছি। যদি পারিস তোরা 2 বোন আমার বাপ করে দিস। মা, আমার বাপ করে দিস। আমার মনটা আর কষ্ট দিন না। আর কষ্ট দিব না রে মা, আর কষ্ট দিব না। কিন্তু আমরা যারা শাশুড়ি, আমরা না বুঝি না। আমরা মনে করি আমাকে পোলা হয়েছে একটা যন্ত্র, বিদেশ গেছে, টাকা পাঠাইছে, স্বর্ণ পাঠাইতেছে, এগুলো তো সব আমাকে বাঘ। বউরে দিব কে? বউ তো পরের মাইয়া। একটাবার যদি চিন্তা করে দেখতাম আমার ঘরে একটা মাইয়া আছে, ওইটা আমার আর একটা মাইয়া, এই চিন্তা করতাম, তাহলে আমার পোলাটা এত কষ্ট পাইতো না, আমার বৌমা এত কষ্ট পাইতো না। আপনার কাছে আমার অনেক অনুরোধ, আপনারা আশ্রয় করেন, আমার মতো এরকম বোকামি করেন না।